আহানের নিস্তেজ দেহটা দপ করে মাটিতে লুটিয়ে পড়ে। গোডাউনের ভিতরে হঠাৎ করে পড়ে যায় এক হৃদয় বিদারক দৃশ্য। বুক থেকে গল গল করে রক্ত বেরিয়ে আসছে। আলো অন্ধকারে সেই লাল রং যেন আর রক্ত নয়, রক্তের স্রোত বয়ে যায়। আহানের চোখ দুটো ধীরে ধীরে নেমে আসছে। জ্যোতি হারাতে থাকা সেই দৃষ্টিতে এক বিষণ্ণতা। আজ তার চোখ যেন নিজেরই সাথে বেইমানি করছে। সব কিছু দেখতে পাচ্ছে। চোখের ঝাপসা পর্দার ভিতর হঠাৎ করে বেশি ওঠে ফারহার হাস্যোজ্জ্বল মুখটা। সেই পরিচিত চাহনি, সেই টানা টানা চোখ। আহানের চোখের সামনে একে একে বেশি ওঠে হাজারো স্মৃতি। কোথা থেকে শুরু হয়েছিল সব? কবে পাড়ার হাসিতে সে এমনভাবে ডুবে গিয়েছিল? সব কিছু, তাদের ছোট সংসার, তাদের অনাগত সন্তান, সব কিছু যেন আজ অস্পষ্ট বিভীষিকার গহীনে হারিয়ে যাচ্ছে। তার নিঃশ্বাস জোরে জোরে উঠছে। প্রতিটি শ্বাস যেন বুকের ভিতর ছিন্ন ভিন্ন করে দিচ্ছে সব কিছু। যেন প্রতিটি নিঃশ্বাসে এক একটা বিদায় বার্তা। আঙ্গুল দিয়ে সে মাটি আঁকড়ে ধরে। রক্ত ভেজা সে হাত যেন এখনও সে শক্তিটুকু দিয়ে কিছু একটা রক্ষা করতে চাইছে। হয়তো নিজেকে, হয়তো বা স্মৃতিকে। কিন্তু মাটি তাকে ছেড়ে দিচ্ছে না। টেনে নিচ্ছে নিজের গভীরে, নীরব, নির্ভুল, নির্মমভাবে। তার দেহ আর মন একসাথে চলছে না। নিঃশ্বাসগুলোও যেন এখন বিদ্রোহ করছে। থেমে যেতে চাইছে সব কিছু পেলে। যাকে দিয়ে উঠছে তার শরীরখানা। এনামুল হক অফিসারকে নির্দেশ দেন ইহাম শেখকে ধরে নিয়ে যাওয়ার জন্য। তারা ইহাম শেখকে ধরে ওঠায়। এত কিছু করার পরেও তার চোখে যেন সে পৈশাচিক হাসি দেখা যায়। মুখ থেকে রক্ত ঝরছে, তবুও তার অনুশোচনা নেই। বরং রক্ত পিপাসুদের মতো হাসি রেখে অনুভবের দিকে তাকায়। অফিসাররা ইহাম শেখকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। আয়াত বাবার এমন ভয়ঙ্কর নরপিশাচের মতো রূপ দেখে নিস্তব্ধ হয়ে যায়। কিছু বলার ভাষা যেন হারিয়ে ফেলে। সেখানে জ্ঞান হারিয়ে পড়ে রয়। ইব্রাহিম শেখও যেন দিশবিশা হারিয়ে যায়। নিজের ভাইয়ের এমন কালো অধ্যায় দেখে তিনি দাঁড়ানোর শক্তিটুকুও যেন পান না। তিনি বসে পড়েন। বেশ কিছুদিন যাবৎ তার শরীর মোটেও ঠিক যাচ্ছে না। বাবাকে দেখে ঈশা দৌড়ে সেখানে যায়। ইব্রাহিম শেখকে দুহাতে ধরে বলে, আব্বু, আব্বু কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? এমন লাগছে কেন তোমাকে? ইব্রাহিম শেখ কিছু বলতে চেয়েও যেন বলতে পারেন না। চুপ থেকে তাকিয়ে থাকেন। অনুভব ও রুবাইয়ের যেন স্তব্ধ হয়ে গেছে। চোখের সামনে প্রাণপ্রিয় বন্ধু নিস্তেজ দেহ পড়ে আছে। রক্তের বন্যা বয়ে যাচ্ছে। গোডাউন ঘরে সকলেই যেন চোখের পলক ফেলতেই ভুলে গিয়েছে। অনুভব আয়াতকে ছেড়ে উঠে দৌড়ে আহানের কাছে যায়। রক্তমাখা আহানকে দৌড়ে হাউমাউ করে কেঁদে ওঠে। আহান, আহান, এটা তুই কেন করলি রে? কেন কেন করলি এটা? রুবাইয়ে তো দৌড়ে চলে আসে। অনুভব আহানের বুকটা দেখে। কালো গায়ের পোশাকটা ভিজে গিয়েছে। অনুভব একটানে আহানের শরীর থেকে কালো পোশাকটা খুলে দেয়। দেখতে পায় আহানের বুকের ক্ষত। হৃৎপিণ্ডের নিচে এপড় হোপড় হয়ে গিয়েছে। অনুভব ও রুবাইতে তাকায় আহানের বুকটার দিকে। বর্ষা বুকটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। অনুভব আহানকে চাকিয়ে বলে, কেন করলি তুই এমনটা আহান? আমার জন্য তুই নিজেকে কেন বলি দিলি? আহান ধীরে ধীরে চোখে তাকায়। দৃষ্টি তার অস্পষ্ট, তবুও হাত উঠিয়ে অনুভব ও রুবাইতের হাত ধরে। অনুভব রাগ নিয়ে বলে, পাজলামি মনে হয় তোর সব কিছু? কেন তুই এমনটা করলি? আমার বুলেট কেন তুই বুকে নিলি? আহান হঠাৎই হুশ করে উঠে বলে, গলা স্বরে অস্পষ্ট ফুটে ওঠে এক বেদনাদায়ক আর্তনাদ। জীবনের আকুলতা যেন ধ্বনিত হয় তাতে। সে কিছু বলতে চায়, কিন্তু গলা যেন কেউ চেপে ধরেছে। ঠোঁট কাঁপছে, মুখ থরথর করছে। অনেক কষ্টে কথাগুলো পেটে বের হয়। এখন কিন্তু ডিউটি টাইম স্যার। আপনি তো বলেছিলেন ডিউটি ইজ ডিউটি। এই সময় আমি কাউকে চিনি না, এমনকি নিজের বউকেও না। কথা শেষ হওয়ার আগে গর্জে উঠে অনুভব, কণ্ঠে দমকের স্পষ্ট রেশ। চুপ, একদম চুপ আহান, আর একটাও কথা না। আহানের বুক থেকে তখনও গল গল করে রক্ত ঝরছে। রুবাইয়ের দৌড়ে গিয়ে একটা কাপড় এনে তার বুক চেপে বেঁধে দেয়। তবুও রক্ত ছুঁয়ে ছুঁয়ে গড়িয়ে পড়ে মাটিতে, লাল হয়ে যাচ্ছে চারপাশ। অনুভব, যাকে সবাই চেনে একজন রাগী, কঠোর, গুরুগম্ভীর মানুষ হিসাবে, আজ যেন নিজের সে শক্ত আবরণটাকেই সে ধরে রাখতে পারছে না। ভিতরটা আজ তার ছিন্ন ভিন্ন হয়ে মনের সমস্ত দৃঢ়তা ভেঙে খান খান হয়ে গেছে। রুবায়েত কণ্ঠে তীব্র উদ্বেগ ও তাড়া নিয়ে বলে ওঠে, অনু, আমাদের আহানকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। এক মুহূর্ত দেরি করে যাবে না প্লিজ। অনুভব মাথা ঝাঁকায়। আহানের চোখ দুটো যেন খুলে রাখা দায় হয়ে পড়েছে। ফর্সা মুখটা কেমন রক্তশূন্যতায় প্যাকাশে হয়ে গেছে। এনামুল হক অ্যাম্বুলেন্সকে ইতিমধ্যেই ফোন দিয়েছেন। তিনি অনুভবের কাছে এসে বলে, আদমান, আমাদের যেতে হবে। অনুভব দিকশীর্ণ হয়ে শুধু মাথা নাড়ায়। ঈশাকে ডাক দিয়ে বলে আয়াতকে ধরতে। ভাইয়ের কথায় ঈশা আয়াতের কাছে যায়।
ইব্রাহিম শেখও আয়াতের কাছে গিয়ে দাঁড়ায়। অনুভব আবার আহানকে পাজাকোলা করে নিতে নিতে বলে, আহান আহান চোখ বন্ধ করবি না, 10 মিনিট, জাস্ট 10টা মিনিট সময় দিয়ে আমায়, সব কিছু ঠিক হয়ে যাবে। প্লিজ ভাই, তুই আমার এই 10টা মিনিট সময় দে। কখনো চাইনি আমি কারো কাছে কোনো কিছু। অনুভবের সে রেকর্ড নেই। এই প্রথমবার তোর কাছে আমি কিছু চাচ্ছি। আমাকে নিরাশ করিস না ভাই। ফারহা যে পথ চেয়ে আছে, তোর অনাগত সন্তান, সবাই তোর অপেক্ষায় আছে। আহানকে নিজের সমস্ত শক্তি দিয়ে তুলে নেয় কোলে। তবে হাতের ক্ষতের জন্য সে ব্যথায় কুঁকড়ে যায়। আবারও হাত থেকে পিন করে রক্ত পড়তে থাকে। অনুভব ব্যালেন্স হারিয়ে পড়ে। রুবায়েত এসে আহানকে ধরে ফেলে। রুবায়েত অনুভবের হাতের দিকে তাকিয়ে বলে, তোর হাত থেকে রক্ত ঝরছে অনু। অনুভব এক নজর তাকায় সেদিকে, তবে তার মাঝে কোনো ভাবান্তর নেই। কয়েকজন অফিসার এসে আহানকে ধরে অ্যাম্বুলেন্সে ওঠায়। ইব্রাহিম শেখের দিকে তাকিয়ে অনুভব বলে, বাবা। ছেলের এমন কাতর গলা শুনে ইব্রাহিম শেখের রুহু কেঁপে ওঠে। তিনি সবসময় ভাবতেন তার ছেলেকে নিয়ে, রক্সটা ছেলেটা ভবিষ্যৎ নিয়ে। কারো কোনো কথা শুনে না। তবে আজ যেন তার সমস্ত ভাবনা পানি হয়ে গেছে। অনুভব বলে, তুমি আয়াত ঈশাকে নিয়ে যাও, আমি রুবায়েত হাসপাতালে যাচ্ছি। এ বলে দ্রুত পায়ে সেখান থেকে চলে যায়। ইব্রাহিম শেখ আয়াত ঈশাকে নিয়ে রওনা হয়। অনুভব, রুবায়েত আর এনামুল হক তড়িঘড়ি করে আহানকে নিয়ে হসপিটালের দিকে রওনা হয়। এনামুল হক এরই মধ্যে ফোনে হাসপাতালের সব ব্যবস্থা করে রেখেছেন। ডক্টরের সঙ্গে কথা বলে জরুরি অপারেশনের প্রস্তুতিও নিশ্চিত করেছেন। প্রায় 20 মিনিটের মধ্যে তারা হাসপাতালের সামনে এসে পৌঁছায়। তখন আহানের নিঃশ্বাস ধীরে ধীরে অস্বাভাবিকভাবে চলছিল। নিস্তেজ শরীর, মুখে কোনো রং নেই। হাসপাতালের বেডে শোয়ানোর সঙ্গে সঙ্গে উপস্থিত ডক্টর তার অবস্থা দেখে বুঝে নেন সময় একদমই নেই। মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে কোনো দেরি না করে তারা আহানকে সরাসরি অপারেশন থিয়েটারে নিয়ে যায়। ভাগ্যক্রমে সব প্রস্তুতি আগে থেকেই ছিল বলে সময় নষ্ট হয়নি। হসপিটালের করিডোরে অনুভব আর রুবায়েত বসে পড়ে। চারদিকের পরিবেশ থমথমে। বোবা আর্তনাদের মতো একটা চাপা উত্তেজনা ছড়িয়ে আছে চারদিকে। রুবায়েত চোখ রাখে অনুভবের হাতের দিকে। অনুভবের হাত কেটে রক্ত শুকিয়ে গাঢ় হয়ে গেছে। এক নার্সকে ডেকে রুবায়েতকে বলেন যেন অনুভবের হাতটা বেঁধে দেওয়া হয়। অনুভব প্রথমে বাধা দেয় তুচ্ছ এই ক্ষতর জন্য, কিন্তু মনের ভিতরে যেন বড় কোনো ক্ষতের সৃষ্টি হয়েছে। কিন্তু রুবায়েত তার কথা শোনে না। জোর করে অনুভবের হাত নিজের হাতে তুলে নেয় আর তার ক্ষতস্থানটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। অনুভব এবার আর কিছু বলে না, শুধু চুপ করেই বসে থাকে। রাত 10টা বাজে। কিছুক্ষণ আগেই ফারহাকে রাতের খাবার খাইয়ে দিয়ে গেছে অনিমা। ফারহা একা একা বসে আছে। ফোন নিয়ে আহানের নাম্বারে কল দেয়, কিন্তু আহানের ফোন অফ। মনটা কেমন অস্থির হয়ে ওঠে। বারবার চোখ চলে যাচ্ছে গড়ির দিকে। আহান এখনও ফিরেনি কেন? সে তো বলেছিল যে তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু এখন তো তার কোনো খোঁজই নেই। ফারহার বুকের ভিতরটা কেমন যেন কোঁকড়ে উঠছে, ভয় করছে। নিজেই বিড়বিড় করে ওঠে, কোনো বিপদ হয়নি তো? অজানা আতঙ্কে তার মনটা ছটফট করছে, বসে থাকতে পারছে না। অস্থিরতা যেন পায়ের তলার পাতা শুইয়ে থাকতে দিচ্ছে না তাকে। ধীরে ধীরে সে ঘর থেকে বেরিয়ে আসে। ভারী শরীর নিয়ে হাঁটাচলা করাই যেন তার জন্য এখন যুদ্ধের মতো। আগের থেকে অনেক অনেক মোটা হয়ে গেছে। এটা নিয়ে নিজের উপরই সে নিজেই বিরক্ত। তার উপর আবার আহানের কড়া শাসন, তার শাশুড়ির ঠাস কোনো নিয়মকানুন, সব মিলিয়ে যেন দম বন্ধ হয়ে আসে ফারহার। সে ধীরে ধীরে ড্রয়িং রুমে এসে সোফায় বসে পড়ে। এতটুকু পথেই যেন হাঁপিয়ে উঠেছে। ক্লান্ত চোখে চেয়ে থাকে মেন দরজার দিকে। অনিমা বেগম নিচে এসেছেন পানি নিতে। ড্রয়িং রুমে ফারহাকে দেখে একটু বিস্মিত হলেন। তারপর বললেন, নিচে কেন এসেছিস ফারহা? এই শরীর নিয়ে যদি কোনো অঘটন ঘটে যায়? শাশুড়ির কথায় ফারহা তাকায় তার দিকে। চেহারায় অস্থিরতার ছাপ স্পষ্ট। অনিমা বেগম কাছে এসে জিজ্ঞেস করেন, কি হয়েছে মা? এমন অস্থির লাগছে কেন তোকে? ফারহার গলা কাঁপছে, কণ্ঠটা ফুসফুস থেকে যেন ঠিকমতো বেরোচ্ছে না। দেখো না মা, তোমার ছেলে তাড়াতাড়ি ফিরবে বলেছিল, এখনও ফিরছে না। ফোন দিয়েছিলাম, বন্ধ দেখাচ্ছে। অনিমা বেগম জানেন তার ছেলে প্রায় কাজের চাপে দেরি করে ফিরে। কখনো কখনো ফোনও বন্ধ থাকে, সেটাই তার কাছে স্বাভাবিক রুটিন। কিন্তু ফারহার পিঠে হাত রেখে শান্তভাবে বললেন, হয়তো কাজে আটকে গেছে মা। সকালে বলেছিল আজ নাকি খুব জরুরি কিছু আছে, তাই হয়তো দেরি হচ্ছে। চিন্তা করিস না। তবুও ফারহার মন থেকে অস্থিরতা কাটে না। কিছু একটা যেন গলার ভিতরে কাটার মতো বিঁধে আছে। হঠাৎই তার চোখের সামনে ভেসে ওঠে সেই দিনের ঘটনা। 2 দিন আগে সে কাবার্ড গোছাতে গিয়ে একটা আইডি কার্ড পায়, আর পেয়েছে একটা গান। সেদিন সে প্রশ্ন করেছিল আহানকে, এটা কি আহান, এখানে কেন? আহান হালকা হেসে বলেছিল, এটাই আমার কাজ ফারহা, আর আমার কাজে কোনো নিশ্চয়তা নেই।
সেদিন আহানের বলা কথাগুলো ফারহার হৃদয়ে গেঁথে গিয়েছিল। সেই মুহূর্তে থেকে তার ভিতরটা কেমন অস্থির হস্থির হয়ে উঠেছিল, যেন বুকের ভিতর একটা জ্বর বয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করেও মনকে শান্ত রাখতে পারছে না। অনিমা সব বুঝেও কিছু না বুঝতে দিয়ে বললেন, চিন্তা করিস না ফারহা, চল শুয়ে পড়, এখন বিশ্রাম নে। ঠিক তখনই ফারহার ফোনটা বেজে ওঠে। চারদিক নিস্তব্ধ হয়ে এলো, শুধু সেই রিংটোনটা কানে বাজতে লাগলো। অনিমা দ্রুত ফোনটা হাতে তুলে রিসিভ করে কানে দিলেন। আর তখনই ওপাশ থেকে এক ভয়ার্থক কণ্ঠে খবর এলো, আহান গুলিবিদ্ধ হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাত থেকে ফোনটা ছিটকে পড়ে গেল মাটিতে। ফারহা বলে উঠল, মা, কি হয়েছে? কে ফোন করেছিল? অনিমা কিছু বলতে পারছিলেন না। চোখে মুখে যেন সব কথা তার আটকে যাচ্ছে। পাথরের মতো স্থির দাঁড়িয়ে রইলেন। আর তখনই ফারহার মন কেমন করে উঠল। অজানা ভয় চেপে বসলো বুকে। কি হয়েছে বলো মা, প্লিজ বলো। ফারহার কণ্ঠে আকুতি। অবশেষে অনিমা কাঁপা গলায় বলে উঠলেন, আহানের গুলি লেগেছে ফারহা, ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুনে মুহূর্তে ফারহার হাত পা কাঁপতে লাগলো। চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে এলো। বুক ফেটে কান্না এলো তার। অনিমার আহাজারিতে চারপাশ ভারী হয়ে উঠল। শূন্য দৃষ্টিতে ফারহা শাশুড়ি মায়ের দিকে একবার শুধু তাকিয়ে বলতে থাকলো, আহান, না না আহান। ফারহা দফাস করে সোফায় বসে পড়ে। ফারহার হঠাৎ করে শ্বাসকষ্ট অনুভব হয়। মুখটা ফ্যাকাশে হয়ে যায় তার। তারপর জ্ঞান হারিয়ে ফেলে। ছেলের ক্রিটিক্যাল অবস্থা শুনে অনিমা বেগম যেন ভেঙে পড়েন। একজন মায়ের মন কি সহ্য করতে পারে এমন দুঃসংবাদ? ছেলের এমন পরিস্থিতির কথা শুনে তিনি আহাজারি করে কাঁদতে থাকেন। ভাঙা গলায় তিনি বলতে থাকেন, আমার ছেলে আর বৌমা কোন দিক দিয়ে যাব আমি এখন? অনিমা পানির গ্লাস এনে ফারহার চোখে মুখে পানি ছিটিয়ে তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। ফারহার জ্ঞান ফিরতে সে হঠাৎ পাগলের মতো আচরণ শুরু করে। বারবার চিৎকার করে বলতে থাকে, আহান, আহান। অনিমা বেগম দ্রুত ইকবাল সাহেবকে ফোন করলেন। তিনি বাসার কাছাকাছি ছিলেন তখন। ফোনে খবর শুনে তিনিও ভেঙে পড়েন ভীষণ। বাসায় ফিরে এসে স্ত্রী ও বৌমাকে নিয়ে দ্রুত হাসপাতালে রওনা হয়। রাত 11:10। হাসপাতালের করিডোরে থমথমে পরিবেশ। ফারহা, অনিমা ও ইকবাল সাহেব তড়িগড়ি করে হাসপাতালে এসে পৌঁছায়। অপারেশন থিয়েটারের সামনে বসে থাকা অনুভবকে দেখে ফারহা ভারী শরীর নিয়ে এগিয়ে আসে। কাঁপা কাঁপা কণ্ঠে ঢুকরে উঠে বলে, ভাইয়া, আহান কেমন আছে ভাইয়া? অনুভব কথা হারিয়ে ফেলে। কি বলবে, কি জবাব দিবে কিছুই বুঝে উঠতে পারে না। তার চোখ অপারেশন থিয়েটারের দরজার দিকে নিবদ্ধ, যেন শুধু ওই দরজার উপর থেকেই আসবে সব প্রশ্নের উত্তর। কিছুক্ষণ পর অপারেশন থিয়েটারের আলো নিভে আসে। দরজাটা খোলার শব্দ পেতে অনুভব দৌড়ে গিয়ে সামনে দাঁড়ায়। ডাক্তার বেরোতে সে এক নিঃশ্বাসে জিজ্ঞেস করে, কেমন আছে আহান ডাক্তার? সব ঠিক আছে তো? ইকবাল সাহেবও কাছে এসে উদ্বিগ্ন গলায় বলেন, আমার ছেলের কী অবস্থা ডক্টর? এনামুল হক ও রুবাইয়ে তো ছুটে আসেন। সবাই একসাথে তাকিয়ে থাকে ডক্টরের মুখের দিকে। ডক্টর মাস্ক খুলে বলে, অপারেশনটা অনেক ক্রিটিক্যাল ছিল। গুলিটা হার্টের নিচ দিয়ে ছেদ হয়ে গেছে। প্রচুর রক্তক্ষরণও হয়েছে। বি পজিটিভ গ্রুপের রক্ত আরও লাগবে। অনুভব কাঁপা গলায় জিজ্ঞেস করলো, পেশেন্টের এখন কী অবস্থা ডক্টর? ডক্টর গভীর দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে বলেন, এখনই কিছু বলা যাচ্ছে না। আগামী 24 ঘন্টা রোগীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এই সময়ের মধ্যে পেশেন্ট কোনো রেসপন্স না দিলে আমাদের করার মতো আর কিছু থাকবে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। ডক্টরের কথা শুনে অনিমার ফারহা ভেঙে পড়ে কান্নায়। হাসপাতালের নীরব দেওয়াল জুড়ে প্রতিদ্বন্দ্বিত হয় এক মায়ের হৃদয় বিদারক আহাজারি। ইকবাল সাহেব চেয়ারে বসে পড়েন। অনিমা ছেলের জন্য কেঁদে কেঁদে আকুল হয়ে ওঠেন। আল্লাহ, আমার ছেলে, আমার একমাত্র ছেলেকে তুমি এমন বিপদে ফেললে কেন? আমি কিসে বাঁচবো আল্লাহ? সকালে হাসি মুখ থেকে ঘর থেকে বের হলো, আর এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আমার ছেলের প্রাণ ভিক্ষা দাও আল্লাহ, আমার ছেলেকে ফিরিয়ে দাও। ফারহা এক অবহেলিত জীবনের প্রতিচ্ছবি। ছোটবেলা থেকে সে ছিল এক কপাল পোড়া মেয়ে। বাবা মা হারা ভালোবাসার আশ্রয় ছাড়া বড় হতে হয়েছে তাকে। মামির ঘরে যেন এক বোঝা হয়ে বেড়ে উঠেছে সে। লাথি, উষ্ঠা, অপমান ছিল নিত্যদিনের সঙ্গী। কারো স্নেহভরা হাত তার মাথায় ছিল না। কেউ তাকে জড়িয়ে ধরে বলেনি, তুই আছিস, তাতেই আমার দুনিয়া ভরে গেছে। তার জীবন যেন ঝরে যাওয়া কোনো পাপড়ের নির্বিকার। নিঃসঙ্গ অচেনা বাতাসে মিলিয়ে যেতে যেতে কেউ খেয়ালই রাখেনি। সে হারিয়ে গেলেও কারো চোখে জল আসতো না, কেউ তার খোঁজে পথে নামতো না। এমনই এক নিস্তব্ধ জীবনের মাঝখানে হঠাৎ করে এসেছিল আহান, এক আলোর রেখার মতো, এক আশ্রয়ের নাম। আহানের হাত ধরে ফারহা যেন নতুন করে নিঃশ্বাস নিতে শিখল। রঙহীন পৃথিবীটা পেল নতুন রঙে।
যে জীবনটা শুধু সহ্য করে যাওয়া ছিল তা হয়ে উঠল বেঁচে থাকার গল্প। মায়ের মতো শাশুড়ি, বাবার মতো একজন শ্বশুর, তাদের ছোট্ট একটা সংসার। ফারহান নিঃশব্দে উঠে দাঁড়ায়। পায়ের শব্দ যেন হৃদয়ের স্পন্দনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যায়। এক পা দু পা ধীরে ধীরে এগিয়ে যায় আহানের কেবিনের সামনে। কাছের দরজার পাশে দাঁড়িয়ে তাকায় সে মানুষটার দিকে। আহান হাসপাতালের সাদা বেডে শুয়ে আছে, বুকটা সাদা ব্যান্ডেজে মোড়ানো, মুখে অক্সিজেন মাস্ক। কেবল মনিটরে টুটু শব্দটুকু জানান দিচ্ছে সে এখনও বেঁচে আছে। ফারহার চোখের জল আসে না আর, সে যেন এক কঠিন পাথর হয়ে গেছে। কিন্তু ভিতরের ভূমিকম্পটা তাকে কাঁপিয়ে দেয়। এই জীবনে শুয়ে শুয়ে যেন এক কঠিন ধাতু হয়ে গেছে সে। তবে এই মানুষটাকে হারানোর ভয় যেন পুরো আকাশটাকেই ঢেকে দেয়। সে কাছের গায়ে নিঃশব্দে হাত রাখে। তার ঠোঁট কাঁপে, কিন্তু কোনো শব্দ বের হয় না। তবুও সে বিড়বিড় করে আওড়ায় একটাই কথা, যতটা যত্ন করে আমায় ভালোবাসলেন ঠিক ততটা যত্নে আমায় ফাঁকি দিতে চাচ্ছেন। আমি বাঁচব কী নিয়ে? আপনিই তো ছিলেন আমার একমাত্র আঁকড়ে ধরে বেঁচে থাকার সম্বল। আপনি তো বলেছিলেন তোমাকে নিয়ে 1000 বছর বাঁচার তীব্র আকাঙ্ক্ষা। তুমিহীন আমার পৃথিবীটা একদম শূন্য। একসাথে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়ে তাহলে আজ কেন আমায় শূন্যের সাগরে ভাসিয়ে দিতে চাচ্ছেন? আয়াত ও ঈশাকে নিয়ে ইব্রাহিম শেখ ম্যানশনে ফিরে এলেন। ভিতরে ঢুকতে অহমিকা শেখ ছুটে এলেন মেয়েদের দিকে। চিন্তায় তার চোখে মুখে ছায়া। অহমিকা দৌড়ে এসে ঈশা ও আয়াতকে বুকে জড়িয়ে ধরে বললেন, কই ছিলি তোরা? এই অবস্থায় তোদের দেখছি কেন? তখনই আয়াত অজ্ঞান অবস্থায়, চোখ বন্ধ, নিথর দেহ। ঈশা ও ইব্রাহিম শেখ দুজনে মিলে আয়াতকে ধরে এনেছে। আয়াতের এমন অবস্থা দেখে অহমিকার কণ্ঠে কাঁপন। আয়াতের কি হয়েছে? আর তোদের এই হাল কেন? অহমিকার প্রশ্ন শুনে ঈশা কাঁপা গলায় বলল, আগে আপুকে শুইয়ে দেই মা, আপুর এখনও জ্ঞান ফেরেনি। অহমিকা ও ঈশা মিলে আয়াতকে সাবধানে সোফায় শুইয়ে দেয়। ঈশা ক্লান্ত গলায় বলে, মা, পানি। আয়শা তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসে। ঈশা সেই গ্লাসটা হাতে নিয়ে ঢক ঢক করে খেয়ে ফেলে। গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল তার। গত কয়েক ঘন্টার ভয়াবহ অভিজ্ঞতার সে চরম ক্লান্ত। পানি খেয়ে ঈশা এক প্রকার ভেঙে পড়ল সোফায়। শরীর আর মন দুটোই বিধ্বস্ত। ইব্রাহিম শেখ চুপচাপ এসে মাথা নিচু করে বসে পড়েন পাশে। তার মুখেও গভীর চিন্তার ছাপ। এই সময় আয়শা মুখে উদ্বেগ নিয়ে প্রশ্ন করল, ভাইজান, রুবায়েতার অনুভব কই? আর আয়াতের এই অবস্থা কি করে হলো? সেসব পরে বলছি, আগে আয়াতের জ্ঞান ফিরাতে হবে। আয়শা আর অহমিকা শেখ মিলে আয়াতকে ধরে ধরে বসিয়ে দেয়। আয়াত তখনও নিস্তেজ নিশার। অহমিকা শেখ আয়াতের মাথাটা নিজের কোলে রেখে বারবার তাকে ডাকতে থাকে, আয়াত, আয়াত, চোখটা খোল মা। কোনো সাড়া নেই। আয়শা উদ্বিগ্ন হয়ে আয়াতের চোখে মুখে ঠান্ডা পানি ছিটিয়ে দেয়। থমথমে কণ্ঠে ডাকে, আয়াত, চোখ খোল মা। প্রায় 5 মিনিট পর আয়াতের চোখের পাতায় টিপ টিপ নড়াচড়া শুরু হয়। সে ধীরে ধীরে চোখ মেলে তাকায়। প্রথমেই দেখতে পায় অহমিকা শেখ তার দিকেই তাকিয়ে আছে, মুখ বড় উৎকণ্ঠা নিয়ে। আয়াত চোখ বুলিয়ে নেয় চারদিকে। ধীরে ধীরে উপলব্ধি করে সে এখন শেখ ম্যানশনে আছে। চারপাশে পরিচিত পরিবেশ, পরিচিতি মুখ। উঠে বসার চেষ্টা করে সে। অহমিকার সঙ্গে সঙ্গে তাকে ধরে উঠে বসায়। অহমিকা শেখ আয়াতের কপালে আলতো করে হাত রেখে মমতায় জিজ্ঞেস করে, ঠিক আছিস মা? আয়াত এক মুহূর্তের জন্য চুপ করে তাকিয়ে থাকে অহমিকার মুখের দিকে। হঠাৎই তার চোখ দুটো ভরে ওঠে। কোনো শব্দ না করেই ঝাঁপিয়ে পড়ে অহমিকা শেখের বুকে। ডুকরে কেঁদে ওঠে সে। অহমিকা শেখ হকচকিয়ে যায়, কিন্তু আয়াতকে জড়িয়ে ধরে রাখে শক্ত করে। আদরের সুরে বলে, কি হয়েছে মা? এভাবে কাঁদছিস কেন? আর তোদের কি হয়েছিল আসলে? আয়াত কিছু বলতে চেয়েও যেন বলতে পারছে না। তার গলা কাঁপছে, শ্বাস যেন আটকে যাচ্ছে বুকে। অস্পষ্ট ভাঙা স্বরে পিস করে বলে, বাবা, বাবা। অহমিকা শেখ প্রথমে বুঝে উঠতে পারেন না কথার মর্ম। কিছুটা বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? বাবা তো আছে, কি হয়েছে আয়াত? কিন্তু আয়াতের চোখে তখন অদ্ভুত এক শূন্যতা। মুহূর্ত পরেই তার গলা ভাঙা বাধা পড়ে আসে। কান্না চেপে রাখতে না পেরে ফুঁপিয়ে ওঠে সে। ফিস করে বলে, আমার মা, আমার বাবা, কেউ নেই, আমার কেউ নেই। কথাগুলো যেন বুক ছিঁড়ে বেরিয়ে আসে। কান্নার তোড়ে পুরো শরীর কাঁপছে আয়াতের। অহমিকা শেখ আবার বুঝতে পারেন মেয়েটার ভিতরে গভীর কোনো শোক থেমে আছে, চাপা পড়ে আছে দীর্ঘদিন ধরে। হয়তো বড়সড় কোনো ধাক্কা খেয়েছে সে, কিছু হারিয়ে গেছে চিরতরে। তিনি আর আয়শা মিলে আয়াতকে নিজের ঘরে নিয়ে যান। বিছানায় শুইয়ে দেন তাকে। কিন্তু আয়াত বিছানায় গড়িয়ে পড়েই কেঁদে যায়। সে থামছে না, যেন কান্নার মধ্যেই ডুবে যেতে চাইছে। অহমিকা শেখ তখন উঠে যান ইব্রাহিম শেখের কাছে। কিছুটা উদ্বিগ্ন হয়ে বলেন,
ও এভাবে কাঁদছে কেন? এভাবে কাঁদলে তো মাথা ধরে যাবে, শরীরও খারাপ হয়ে যাবে। ইব্রাহিম শেখও কি বলবেন? নিজের ভাইয়ের এমন ভয়ঙ্কর রূপ বিশ্বাসই করতে পারছেন না। তিনি যেন শোকে পাথর হয়ে গেছেন। বুকের ভিতরটা হাহাকার করছে। মুখে কোনো কথা নেই, শুধু স্তব্ধ চাহনি আর অজান্তেই জড়ে পড়ছে ঘাম। অহমিকা পাশে দাঁড়িয়ে থাকা ইব্রাহিম শেখের এই অস্বাভাবিক অবস্থা দেখে ভয় পেয়ে যান। উদ্বিগ্ন কণ্ঠে স্বামীকে জিজ্ঞেস করেন, তোমার কে এমন লাগছে কেন? শরীর খারাপ লাগছে বুঝি? কিন্তু কোনো উত্তর আসে না। ইব্রাহিম শেখের চোখে একটা ভয়ের ছাপ, মুখ কেমন ফ্যাকাশে, বুকে কেমন টান লাগছে যেন। তার এই বেগতিক অবস্থা দেখে অহমিকা দেরি করেন না, দ্রুত গলা উঁচিয়ে চিৎকার করে ডাকতে থাকেন, আয়শা, আয়শা জলদি আয়, তোর ভাইজান কেমন জানি করছে। ডাক শুনে আয়শা ছুটে আসে। ভাইজানকে এই অবস্থায় দেখে চোখ কপালে উঠে যায় তার। কাছে গিয়ে ধরে হালকা কাঁপা কাঁপা গলায় বলে, ভাইজান, ভাইজান আপনি ঠিক আছেন? ভাবি ভাইজানকে ঘরে নিয়ে যাই। কি হচ্ছে এসব? আমাদের পরিবারে কি চলছে এসব? অহমিকা আর আয়শা মিলে ইব্রাহিম শেখকে ধরে ঘরের ভিতরে নিয়ে আসে। তাকে বিছানায় শুইয়ে দেয়। এসি অন করে বাতাস ছেড়ে দেয় যাতে একটু স্বস্তি পান তিনি। আয়শা পাশে বসে পানি এনে দেয়। অহমিকা শেখ পাশে বসে কপালে হাত বুলিয়ে দেন। ইব্রাহিম শেখ অহমিকা শেখকে ডেকে বলে, ইহাম আমাদের সাথে এমন করতে পারলো অহমিকা? ইহাম তো এই ম্যানশনের ছোট শেখ। সে কি করে পারলো এমনটা করতে? অহমিকা এখনও সব ঘটনা জানে না, তাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি করেছে ইহাম? ইব্রাহিম শেখ গোডাউনের গড়ের ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ দিতে শুরু করলেন। তার কণ্ঠে ছিল আতঙ্কের ছায়া, আর চোখে যেন অজানা কোনো গ্লানির ছাপ। একে একে সব শুনে আয়শা অহমিকের মুখ বিবর্ণ হয়ে ওঠে। তাদের চোখে বিস্ময় আর অবিশ্বাসের ছায়া। ইহাম শেখের জীবনের এমন ভয়ঙ্কর অধ্যায় তারা কোনোদিনও কল্পনাও করেনি। এক মুহূর্তের জন্য ঘর জুড়ে এক অদ্ভুত স্তব্ধতা নেমে এলো। নিঃশব্দ যেন সবাই এক একটা কুয়াশার ভিতর হারিয়ে গেল। বিশ্বাস করাই কঠিন এই পরিবারের একজন হয়ে তার ভিতরে এমন অন্ধকার লুকিয়েছিল। অহমিকে কিছু বলবে বলেও থেমে যায়। তার মনে হয় যতই মুখ খুলুক না কেন, কিছুই ঠিকঠাক প্রকাশ করতে পারবে না। সমস্ত কথা যেন গুলিয়ে যাচ্ছে। অনুভূতিগুলো এলোমেলো হয়ে এক ধরনের দাদার মতো পাক খেয়ে যাচ্ছে তার ভিতরে। আয়শা সব শুনে বলল, ছোট ভাইজান এখন কোথায়? ওকে ধরা হয়েছে, কাস্টডিতে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালের করিডোর জুড়ে এক ধরনের পিনপতন নীরবতা, যেন চারপাশে শোকের ভারী স্তব্ধ হয়ে আছে পৃথিবী। আতঙ্ক, উৎকণ্ঠা আর অসহায় মুখগুলোর মাঝে বসে আছে ফারহা পাথরের মতো নির্বাক হয়ে। তার চোখে অশ্রু নেই, মুখে শব্দ নেই, তবুও তার ভিতরে যেন কান্নার এক দুঃসহ নদী বইছে। অনিমা বেগম তার পাশে এসে বসলেন, কণ্ঠে মায়ার উদ্বেগ মিশিয়ে বললেন, ফারহা, আর কতক্ষণ এভাবে বসে থাকবি মা? শরীর খারাপ হয়ে যাবে তো, একটু আয়, চোখটা বুঝে নেই। ফারহা ধীরে ধীরে মুখ তুলে তাকায় আহানের কেবিনের দিকে। সেখানে কাছের দরজার ওপারে নিথর হয়ে শুয়ে আছে আহান। ফারহার ঠোঁট কাঁপে, গলা ধরে আসে, তারপর ফিস ফিস করে বলে ওঠে, মা, তোমার ছেলেকে বলো সে কেন এভাবে শুয়ে আছে, কেন কিছু বলছে না। আমার কষ্ট হচ্ছে মা, ভীষণ কষ্ট। আমার তো কেউ নেই, সবাই সবাই আমায় ছেড়ে চলে যায়। আমি আসলেই অপয়া, অলক্ষী মেয়ে। অনিমা বেগম ধমকে সুরে নয়, স্নেহ ভেজা কণ্ঠে বলেন, এসব কিছু বলতে নেই মা, অনুভব বেডের ব্যবস্থা করে দিয়েছে, তুই একটু শুয়ে পড়। ফারহার চোখ রক্তবর্ণ হয়ে ওঠে। সে হঠাৎই দাঁড়িয়ে পড়ে, চিৎকার করে ওঠে, আমি ঘুমাবো না, আমি ওর কাছে যাব। আমায় যেতে দাও মা, শুধু একবার। আমি যাব আহানের কাছে। আমি পারছি না আর। অনিমা নির্বাক হয়ে যায় ফারহার এমন আবদারে। অনুভব সেই সময় আসছিল। অনুভবের আর সে বাহিরে গিয়েছিল একটু। এসে ফারহার কথা শুনে অনুভব ফারহার কাছে গিয়ে বলে, ফারহা। ফারহা সেদিকে তাকায়, অনুভবকে দেখে আকুতি করে বলে, ভাইয়া, আমাকে আপনার বন্ধুর কাছে যেতে দেন ভাইয়া, আমি যাব আহানের কাছে। ডক্টর অ্যালাউ করবে না ফারহা। আমি যাব ভাইয়া, আমি ওকে বিরক্ত করব না, আপনি ডক্টরকে বলুন না। অনুভবের বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, যেন সমস্ত ভার তার বুকের উপর চেপে বসেছে। কি করবে এখন সে? ফারহার মুখের দিকে তাকিয়ে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে, তারপর নীরবে ডাক্তারের রুমের দিকে এগিয়ে যায়। ডাক্তারের অনুমতি পেয়েই সে ফিরে আসে, ফারহার দিকে মাথা নাড়ে, ইশারায় কেবিনের দরজা খুলে দেয়। অনুভব নিজে দরজা খুলে ফারহাকে ভিতরে নিয়ে যায়, তারপর চুপচাপ বাহিরে বেরিয়ে যায়। দরজাটা নিঃশব্দে টেনে বন্ধ করে দেয়। ফারহা ধীরে ধীরে পা ফেলে এগিয়ে যায় আহানের বেডের দিকে। নিস্তেজ দেহটা পড়ে আছে সাদা চাদরের নিচে, চোখ দুটো বন্ধ,
মুখটা শান্ত, কিন্তু সেই চিরচেনা উষ্ণতা নেই। আহান যেন ঘুমিয়ে আসছে কোনো গহীন বিষাদে। ফারহার বুকটা মোচড় দিয়ে ওঠে। বুকের ভিতর কেউ যেন সূচ ফুটিয়ে দেয়। চোখ দুটো জলে ঝাপসা হয়ে আসে। সে বেডের পাশে রাখা চেয়ারে বসে পড়ে। কাঁপা কাঁপা হাতে আহানের হাতটা আলতো করে শুয়ে বলে, এই আহান, শুনছেন? আপনি সকালে না আমায় বলে বেরোলেন তাড়াতাড়ি চলে আসবেন, কিন্তু আসলেন না তো। উল্টো আপনি এখন হসপিটালের এই বেডে শুয়ে আছেন নিশ্চিন্তে। আপনি না আমাকে বলেছিলেন কখনো কষ্ট দেবেন না, তাহলে আজ কেন এত কষ্ট দিচ্ছেন আমাকে? আমার যে খুব কষ্ট হচ্ছে আহান, বুকটা ফেটে যাচ্ছে আপনাকে এই অবস্থায় দেখে। সে একটু থামে, চোখ মুছে আবারও বলে, প্লিজ একটা বার উঠুন না, একটা বার চোখ তুলে তাকান না আমার দিকে। আমি আর অবাধ্য হব না আপনার। খাওয়া দাওয়া নিয়ে রাগ করব না, পড়াশোনা নিয়ে জেদ ধরব না, প্রেশার নেব না। এই যে আমি আপনাকে শুয়ে বলছি, আমি আর কখনোই কোনো ভুল করব না। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে তার গাল বেয়ে। একবার, শুধু একটা বার চোখ তুলে তাকান আহান। ফারহান নিজের ফুলে ওঠা পেটের উপর হাত রেখে বলে, বাবু দেখ তো, তোর বাবা কেমন রাগ করে আছে, আমার সাথে কথা বলছে না, নিজের মতো চুপচাপ শুয়ে আছে, যেন আমাদের কেউ না, আমাদের দিকে একবার তাকায়ও না, কথাও বলছে না। তোর বাবা সাড়া দিচ্ছে না। সে একটু থেমে আবারও বলে উঠল, শোন, তুই কিন্তু বাবার কোলে যাবি না, একদম না। আজ সারাদিন তোকে একবারও ডাকিনি, কথা বলিনি, বুঝলি? তুইও রাগ করে থাকবি, বল না, থাকবি তো আমার মতো রাগ করে? তার চোখে মুখে একটু অভিমান জমে আছে। বাহির থেকে অনিমা ফারহার পাগলামিগুলো শুধু দেখছে। তিনি তো মা। ছেলের অবস্থায় তার ভিতর যে ভেঙে চৌচির হয়ে গিয়েছে। তিনি পাশের চেয়ারে দপ করে বসে পড়েন। ইকবাল সাহেবের বুকে মাথা দিয়ে কাঁদতে কাঁদতে বলেন, আমার ছেলেটাকে ফিরিয়ে দাও, ওকে তুমি ঠিক করে দাও। আমার ছেলে যে উঠছে না, আমাকে মা বলে ডাকছে না। ইকবাল সাহেব কী বলে স্ত্রীকে সান্ত্বনা দিবেন নিজেও জানেন না। তিনিও তো বাবা, তারও যে কষ্ট হচ্ছে, তারও তো ভিতরটা খান খান হয়ে গিয়েছে। পুরুষ মানুষ শক্ত আবরণ, যেন সহজে কাঁদে না। অনুভব আর রুবাইদ বসে আছে হাসপাতালের নির্জন করিডরে। চারপাশে নিস্তব্ধতা, মাঝে মাঝে ভেসে আসছে দূরের কোলাহল কিংবা হাসপাতালের যন্ত্রপাতির শব্দ। অনুভব মাথা নিচু করে বসে আছে, দু হাতে মুখ ঢেকে রেখেছে, যেন নিজের ভিতরেই ডুবে গেছে সে। আর তাকে বাঁচাতে তারই প্রাণপ্রিয় বন্ধু মৃত্যুর সঙ্গে লড়ছে। আর এসে অসহায় মুহূর্তে সে কিছু করতে পারছে না। তার দৃষ্টি আছে মেঝের দিকে, যেন অদৃশ্য শূন্যতা তাকে গ্রাস করে নিচ্ছে। রুবাইত এসে তার কাঁধে হাত রাখে। অনুভব নড়েও না, যেন সোয়ারও কোনো অনুভূতি নেই তার শরীরে। রুবাইত ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, আমি এখানে আসি, তুই বরং বাসায় যা একটু। শরীরটা তো তোর ক্লান্ত হয়ে পড়েছে, একটা পোশাকও চেঞ্জ করা দরকার। একটু থেমে সে আবার বলে, আজ মামাকে দেখলাম শরীরটা ভালো যাচ্ছে না। মনে হচ্ছে আয়াত আর ঈশাকে নিয়ে গেল, কিন্তু এরপর আর কোনো খোঁজ নেওয়া হয়নি। আয়াতের অবস্থাও তো খারাপ, পুরো ভেঙে পড়েছে, ওর দিকেও একটু খেয়াল রাখা দরকার। অনুভব চুপচাপ শুনে যায়, কোনো উত্তর দেয় না। ভেতরের তোলপাটটা যেন শব্দরূপে পেতে ভয় পাচ্ছে। অনুভব মেঝে থেকে দৃষ্টি সরিয়ে রুবায়েতের দিকে তাকায়। শূন্য চোখে বলে, আমি কি করে এখান থেকে যাই রুবায়েত? আমার জন্যই তো আহান আজ এই অবস্থায়। নিজেকে আজ খুব অপরাধী লাগছে আমার কাছে। রুবায়েত শান্ত গলায় বলে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই এখন বাসায় যা। আয়াতের কথাটা একটাবার ভাব। এই মুহূর্তে ওর তোকে খুব প্রয়োজন। এদিকে তো আমি আছি। অনুভব সায় দিয়ে মাথা নাড়ায়। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে একটা পেরিয়ে গেছে। ধীরে ধীরে উঠে দাঁড়ায়, রুবায়েতকে বিদায় জানিয়ে রওনা দেয় শেখ ম্যানশনের উদ্দেশ্যে। বাসায় ফিরে দেখে মেন দরজাটা খোলা। অনুভব নিঃশব্দে ভিতরে প্রবেশ করে। ড্রয়িং রুমে অহমিকা শেখ বসে আছেন। তাকে দেখে এগিয়ে বলেন, ঠিক আছিস বাবা? তোর হাতে ব্যান্ডেজ কেন? অনুভব ছোট করে জবাব দেয়, ঈশা বাবা কোথায়? অহমিকা বলেন, তোর বাবার একটু খারাপ লাগছিল, এখন অবশ্য ঘুমিয়ে পড়েছে। ঈশাও ঘুমিয়ে পড়েছে, কিন্তু আয়াত সে যে কান্না শুরু করেছে এখনও থামেনি। তুই একবার দেখ না বাবা। অনুভব মাথা নাড়িয়ে গায়ের পোশাক খুলে উপরের দিকে ওঠে। ঘরের কাছে আসতে আয়াতের কান্নার শব্দ কানে আসে। ভিতরে গিয়ে দেখে আয়াত ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার পরনের শাড়িটা এলোমেলো হয়ে আছে, এখনও পাল্টায়নি। নিজের হাতের পোশাকটা পাশে রেখে অনুভব ধীরে ধীরে এগিয়ে যায় আয়াতের দিকে। আয়াতের পিঠে হাত রেখে বলে, লাভ বাট। আয়াত মাথা তুলে পিছনে তাকায়। অনুভব করণ চোখে তাকিয়ে আছে। অনুভবকে দেখে এক সেকেন্ড দেরি করল না, অনুভবের বুকে ঝাঁপিয়ে পড়ে।
অনুভবও শক্ত করে আয়াতকে জড়িয়ে নেয়। গরম ঘাম ও ধুলোবালি ভরে গিয়েছে। আগে এসব ছাড়তে হবে, তাহলে ভালো লাগবে। সেই জন্য আয়াতকে নিয়ে ওয়াশরুমে চলে যায়। আয়াত তখনও কেঁদে পাগল প্রায়। অনুভব শাওয়ার অন করে দেয়। দুজনের গায়ে বৃষ্টির মতো পানি পড়ে ভিজিয়ে দিচ্ছে। হাতে পানি পড়ায় অনুভবের বাহু জ্বালাপোড়া করতে থাকে। হাতের ব্যান্ডেজ ভিজে একাকার হয়ে যায়। তবে অনুভব সেদিকে আপাতত পাত্তা দিল না। অনুভব নিজের গায়ের পোশাক খুলে আয়াতকে ধরতে যায়। আয়াত দু কদম পিছিয়ে যায়। অনুভব শান্ত চোখে তাকায়, তারপর এলোমেলো শাড়িটা খুলে রেখে দেয়। আয়াতকে ভালোভাবে পরিষ্কার করে দেয়, নিজেও ফ্রেশ হয়ে নেয়। তারপর টাওয়াল পিছিয়ে বাহিরে আসে। আয়াতের জন্য একটা স্কার্ট আর সাদা শার্ট নিয়ে এসে আয়াতের হাতে দেয়। রুমে এসে চেঞ্জ করে আয়াতকে আনতে যায়। আয়াতের হয়ে এলে সে কোলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। অনুভব আয়াতকে বলে, লাভবার্ড। আয়াতের চোখ জলে ভরে আসে, আবারও ফুঁপিয়ে ওঠে। অনুভব তা দেখে চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদছিস কেন? আপনার হাতে রক্ত। আমি ঠিক আছি, তুই কাঁদছিস কেন এখনো? আয়াত কান্নারত কণ্ঠে বলল, আমার যে আর কেউ রইল না, আমায় কেউ ভালোবাসে না। মা মা আমাকে ফেলে গিয়েছে, আর বাবা তো। বলতে বলতেই কান্নায় ভেঙে পড়ে। আবারও বলে, আমি কি নিয়ে বাঁচব? আমার বাবা এমন তো ছিল না, আমায় না খুব ভালোবাসতো। তাহলে আমি বাঁচব না। অনুভব নরম কণ্ঠে বলল, বলছি না কাঁদবি না, কাঁদছিস কেন? মরেছি আমি? সেসব মানুষের জন্য মোটেও কাঁদবি না তুই। আর বাঁচবি না কেন তুই? আমি আছি না? মণিমার অস্তিত্ব যেদিন এই বাড়ি থেকে মুছে গিয়েছে, সেদিন থেকে তোর জীবনে আমি ব্যতীত সকলের নাম মুছে দিয়েছি। তুই শুধু আমার মালিকানাই। আমি ব্যতীত তোর চোখে অন্য কারো জন্য যেন পানি জড়তে না দেখি। ক্লান্ত শরীরে অনুভবে টান টান হয়ে শুয়ে পড়ে। শরীর আর সায় দিচ্ছে না। হাতের বাহুর ক্ষতস্থানে ব্যথা বাড়ছে যেন। সারাদিনের ক্লান্তি ভর করছে। আয়াতকে হেঁচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। আয়াতের কপালে চুমু দিয়ে বলে, কাঁদবি না একদম। আমি আসি তো। অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়। চিন্তা করিস না, তোর জন্য আমি একা একটা অনুভবই যথেষ্ট। আয়াত অনুভবের বুকে মাথা রাখে। অনুভব আয়াতকে বিলি কেটে দেয়। এভাবেই এক পর্যায়ে তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা আয়াত, অনুভব আর রুবায়েত হসপিটালে আসে আহানকে দেখতে। রুবায়েত সারা রাত হসপিটালেই ছিল। ভোরবেলায় একবার বাসায় গিয়েছিল কিছুক্ষণের জন্য। সকাল 10টা নাগাদ আবার সবাই ফিরে আসে। ফারহা তখনও চুপচাপ আহানের পাশে বসে আছে। রাতভর অনিমা অনেক চেষ্টা করেছে তাকে কিছু খাওয়ানোর, কিন্তু কিছুতেই পারেনি। ফারহার একটাই কথা, আহানকে ঠিক করে দাও। আয়াত হসপিটালে ঢুকে সরাসরি ফারহার কাছে ছুটে যায়। আয়াতকে দেখে ফারহার চোখ ভিজে ওঠে। আয়াতকে দেখে বলল, আয়াত দেখ না, আহান এখনও উঠছে না কেন? তুই একটু অনুভব ভাইয়াকে বল না, কিছু করুক না। তুই তো জানিস এই দুনিয়ায় ওই লোকটা ছাড়া আমার আর কেউ নেই। আমি তো কবেই শেষ হয়ে যেতাম, কিন্তু ও আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। এখন যদি ও চলে যায় আমি কোথায় যাব বল? ফারহার কণ্ঠে কান্না জড়ানো, চোখ দুটো ফ্যাকাশে হয়ে আছে। আয়াত কিছু বলতে পারছে না, শুধু শক্ত করে ফারহার হাতটা ধরে। অনুভব আয়াতকে ডেকে পাঠায়। আয়াত উঠে গেলে অনুভব আয়াতের হাতে খাবারের প্যাকেটটা ধরিয়ে দিয়ে বলে, ফারহা রাত থেকে কিছু খায়নি, তুই ওকে একটু খাওয়ানোর চেষ্টা কর। এই অবস্থায় না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবে, বাবুরও ক্ষতি হবে। আয়াত প্যাকেট হাতে নিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ফারহার কাছে যায়। অনিমা পানি একে একে টেবিলে রেখে পাশে বসে। আয়াত খাবার বেড়ে ফারহার মুখের সামনে ধরে বলে, ফারু, রাত থেকে কিছু খাসনি কেন? আয়াত ফারহার চোখে চোখ রেখে গলা নরম করল, এভাবে না খেয়ে থাকলে তুই অসুস্থ হয়ে পড়বি। আর তো জানিস তোর সঙ্গে শুধু তুই না, আরেকটা ছোট প্রাণও জড়িত। বাবুর কথাটা একটু ভাবিস নি? ফারহা চুপ, চোখে জলের রেখা, ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। ভেবেছিস আহান ভাইয়া সুস্থ হয়ে ফিরে এসে যদি জানতে পারে তার অবর্তমানে তুই নিজেকেও কষ্ট দিয়েছিস, বাবুকেও, তখন কতটা কষ্ট পাবে, কতটা রাগ করবে সে? আয়াতের কণ্ঠ কাঁপে না, কিন্তু ফারহার মন ভেঙে যায়। আয়াত এক চামচ খাবার তুলে ধরে ফারহার মুখের সামনে ধরে। আমার খেতে ইচ্ছে করছে না আয়াত, ওই লোকটাকে এভাবে দেখে আমার ভিতর দিয়ে খাবার নামবে না। তা বললে তো হবে না ফারহা, বাবুর যে কষ্ট হবে। রাত থেকে কিন্তু কিছু খাসনি, এভাবে তো তুই আর বাবু দুজনেই দুর্বল হয়ে পড়বি। তুই কি চাস আহান ভাইয়ের অংশের কষ্ট হোক? আয়াতের এমন ইমোশনাল কথায় ফারহার হয়তো টনক নড়ে। আসলেই তো সে নিজের সাথে সাথে নিষ্পাপ অনাগত সন্তানকেও কষ্ট দিচ্ছে। ফারহা এবার আয়াতের ধরা খাবারের চামচ মুখে তুলে নেয়। একে একে ফারহাকে পুরোটা খাবার খাইয়ে দেয়।
খাওয়া শেষ হলে আয়াত বলে, আর এভাবে নিজেকে আর বাবুকে কষ্ট দিবি না, বুঝলি? ফারহা মাথা নাড়ায়। অনিমাকে বলে অনুভব আয়াতকে নিয়ে বেরিয়ে পড়ে। তাদের এখন ডিপার্টমেন্টে যেতে হবে। আজ ইহাম শেখ ও জাফর খানকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেখানে ইব্রাহিম শেখও উপস্থিত থাকবেন। অনুভব আয়াতকে গাড়িতে বসিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে পড়ে। এক পলক আয়াতের দিকে তাকায়। আয়াতের মন মানসিকতা যে ঠিক নেই সেটা সে খুব ভালো করে জানে। ভালো থাকবেই বা কী করে? নিজের বাবা যখন কোনো নরপিশাচ রূপে বের হয়, তখন কি কোনো সন্তান ভালো থাকতে পারে? অনুভব আয়াতের হাত নিজের হাতে শক্ত করে চেপে ধরে বলে, আয়াত। আয়াত তাকায় অনুভবের দিকে। অনুভব তপ্ত শ্বাস নিয়ে আয়াতের চোখে চোখ রেখে বলে, ওখানে গিয়ে কিন্তু মোটেও কাঁদবি না। আয়াত কিছু বলে না। বলার মতো কিছু যেন আর অবশিষ্ট নেই। অনুভবের চোখের দিকে তাকিয়ে এক মুহূর্ত থেমে যায়। তারপর মুখ ঘুরিয়ে জানালার বাহিরে তাকিয়ে থাকে। অনুভব দীর্ঘ নিঃশ্বাস ফেলে গাড়ির ইঞ্জিন চালু করে। নীরবতা ভেঙে কোনো শব্দ ওঠে না, কেবল গাড়ির মৃদু গুঞ্জন। 20 মিনিটের মধ্যেই তারা ডিপার্টমেন্টে পৌঁছে যায়। এরই মধ্যে অনুভব ইব্রাহিম শেখকে ফোনে খবর দিয়ে রেখেছিল। ইব্রাহিম শেখ এসে পৌঁছেছেন। তিনজনে একসঙ্গে ডিপার্টমেন্টের ভিতরে প্রবেশ করে। অনুভব নিজের বরাদ্দকৃত ছোট অফিস কক্ষে আয়াত আর ইব্রাহিম শেখকে বসিয়ে বাইরে চলে যায়। ইব্রাহিম শেখ মুগ্ধ বিস্ময় ভরা চোখে চারপাশটা দেখেন, কিন্তু চোখ গিয়ে থামে অনুভবে। এই ছেলেটাই কি তার? যেন এখনো বিশ্বাসই হচ্ছে না তার। তিনি তো বরাবরই মনে করতেন ছেলেটা দায়িত্ব জ্ঞানহীন, পরিবার পরিজনের প্রতি উদাসীন। বিয়ের রাতেই কাউকে কিছু না বলে বিদেশে পাড়ি দিয়েছিল সে। সেই রাতের পর থেকে তারা একে অপরের থেকে যেন হাজার মাইল দূরে। দূরত্বের সীমা নেই, সংযোগের সেতু নেই। যদিও পরবর্তীতে সব কিছু কিছুটা স্বাভাবিক হয়েছিল, কিন্তু অনুভব আর আয়াতের খবর কেউ রাখেনি। ইব্রাহিম শেখও কোনো প্রশ্ন তোলেননি, কারণ তিনি জানতেন এই বিয়ে অনুভবের ইচ্ছেই হয়নি, জোর করেই হয়েছিল। দেশে ফিরে ছেলের উদাসীনতায় বিরক্তও হয়েছিলেন তিনি। কিন্তু আজকের অনুভব যেন সম্পূর্ণ ভিন্ন। এতটা দায়িত্বশীল, স্থির, দৃঢ়চেতা এর রূপটি দেখে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করেন ইব্রাহিম শেখ। বুকের ভিতর হালকা এক শান্তির ঢেউ খেলে যায়। তবু আয়াতের দিকে তাকালেই প্রীতি হৃদয় কেঁপে ওঠে। এই মেয়েটা অভিভাবক ভালোবাসা থাকলেও যার জীবনে মায়ের স্নেহ ছিল না, বাবার আশ্রয় ছিল না, বরং যে পেয়েছে এক বিশ্বাসঘাতক বাবার তীব্র অবহেলা। ইব্রাহিম শেখের চোখের সামনে যেন বেশি ওঠে এক নির্মম বাস্তবতা। এই সমাজে মানুষরূপী কিছু হিংস্র রক্তচোষা জানোয়ারও বাস করে, যারা নিজের সন্তানকে স্বার্থের সীমানায় বন্দি করে রাখে। বেশ কিছুক্ষণ পর অনুভব ফিরে আসে। গায়ে তার পেশাদার পোশাক জড়ানো। আয়াত ইব্রাহিম শেখকে নিয়ে সে তার কক্ষটি থেকে বের হয়ে আরেকটা কক্ষয় আসে। কক্ষটির মাঝখানে টেবিল আর চেয়ার রয়েছে। ইহাম শেখ ও জাফর খানকে বেঁধে রাখা হয়েছে। ইহাম শেখের পায়ে ব্যান্ডেজ দিয়ে মোড়ানো, কপালে ওয়ান টাইম ব্যান্ডেজ দেওয়া, মাথার উপর রয়েছে লাল বাতি। এনামুল হক তাদের সামনে বসে। আয়াত ইব্রাহিম শেখকে বসানো হয়। এই অবস্থায় বাবাকে দেখে আয়াতের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। চোখের পানি চিকচিক করে ওঠে, বুকের ভিতরটা কেঁপে ওঠে, গলা ফাঁকিয়ে কান্নারা বেরিয়ে আসতে চায়। আয়াতের অশ্রু ভরা চোখ অনুভবের চোখ এড়ায়নি। ইহাম শেখ মেয়ের দিকে তাকায়। মেয়ের মনের অবস্থা ঠিক কীরকম হয়তো তার পিশাচ মনে বোধগম্য হচ্ছে না। এক মুহূর্তে মাথা নত করে দেয়। আয়াতের দুনিয়া জুড়ে তার বাবা ছিল। সেই বাবা আজ এই অবস্থায় মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল রূপে। অপমান আর লজ্জায় মাথা উঁচু করে রাখতে পারেনি। শেখ ম্যানশনের সকলে একটা বিষয় অবগত, অনুভব ও ইহামের মধ্যকার সম্পর্ক কোনো কালেই ভালো ছিল না। এর সঠিক কারণ কেউ জানতও না। কোনো কারণে তাদের সম্পর্ক ছিল দা কুমড়োর মতো। অনুভব টেবিলে রাখা ফাইলগুলো হাতে নেয়। তারপর ইহাম শেখকে জিজ্ঞেস করে, ডেভিড ম্যাক ওরফে ইহাম শেখ, শেখ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, ইব্রাহিম শেখের ছোট ভাই। অনুভবের কথা শুনে ইহাম যেন ক্ষিপ্ত হয়ে যায়। আগুন চোখে তাকিয়ে বলে, আমি শুধু ডেভিড ম্যাক, এটাই আমার পরিচয়। আমার পরিচয় এত ঠুনকো নয় যে অন্য কারো থেকে নিজের পরিচয় দিতে হবে। অনুভব নিঃশব্দে হাসে। ঠোঁটে তার বাঁকা হাসি খেলে যায়। অনুভব নিজের গম্ভীর্যতা বজায় রেখে আবারও বলে, এই পথে আসার কারণ কি? কালো জগতের সাম্রাজ্য যখন পুরোপুরি আমার দখলে, তখন সেখানে অন্য কারো জায়গা কই? এই পথ 1-2 দিনেও গড়া নয়। প্রতিটি পদক্ষেপে রয়েছে রক্ত, ঘাম আর অপমানের ছায়া। আমি এসেছি কারণ একটা নাম আমাকে সবসময় ছায়ার আড়ালে ঠেলে দিয়েছে। ইব্রাহিম শেখ একটা নাম, যা পুরো শহরের প্রতিটি কোণায় উচ্চারিত হতো। লোকেরা তাকে এক নামে চিনত, শ্রদ্ধা করতে ভয় পেত। আর আমি ছিলাম শুধু ইব্রাহিম শেখের ছোট ভাই। আমার নিজের কোনো পরিচয় ছিল না।
পিছনে পড়ে থাকা ছায়া হয়ে বেঁচেছিলাম আমি। কিন্তু ছায়া তো চিরকাল ছায়া থাকে না, একদিন সেও আলো হয়ে জ্বলে ওঠে। তাই তো আমি গড়েছি নিজের পরিচয়, নিজের সাম্রাজ্য। আজ সে শহর কাঁপে আমার নাম শুনে, ডেভিড ম্যাক। কালো গভীর নিশুতিতে যখন আমার পায়ের শব্দ পড়ে, মানুষ নিঃশ্বাস বন্ধ করে লুকিয়ে পড়ে অন্ধকারের কোণে। আজ ইহাম শেখ আর কোনো খোলসে বন্দি নয়, সে নিজেকে খুঁজে পেয়েছে। ভয়ভীতির সকল বাঁধন ছিন্ন করে দাঁড়িয়ে আছে রাজসিক দীপ্ততায়। আমি এখন আর কারো পরিচয়ের ছায়া নই, আমি নিজেই এক নাম, একটা ইতিহাস, এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি, কালো জগতের একমাত্র সম্রাট। আয়াত ইব্রাহিম শেখ অবাক হয়ে শ্রবণ করে ইহাম শেখের কথায়। ইহাম শেখ আবারও বলেন, আমার যত্নে গড়া রাজ্যের জন্য দুলোর সাথে মিশিয়ে উড়িয়েছি সকল পরিচয়। আমি শুধু একটাই, তাই তো সবার প্রথমেই গাজীপুরের অফিস জাফর খানের সহায়তায় বন্ধ করেছি। ইহাম শেখের কথায় আয়াতের বাবার প্রতি জমে থাকা সকল বিশ্বাস যেন একে একে স্বপ্নের মতো হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। হয়তো সে বিশ্বাস অনেক আগেই চাপা পড়েছিল মিথ্যে আর ছলনার বারে। আয়াত শুধু টের পায়নি, আজ যেন সে চাপা যন্ত্রণাগুলো এক নিঃশ্বাসে বেরিয়ে আসছে প্রাণ মুক্তির মতো। চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়ে দুফোঁটা জল। তবে কেউ তা দেখার আগেই সবার আড়ালে আয়াত নিঃশব্দে চোখ মুছে নেয়। বাবার সামনে সে আর কখনো নিজেকে দুর্বল করে তুলবে না, কারণ ভালোবাসা আর ভরসা যে জায়গায় মিথ্যে আর প্রতারণা বাসা বাঁধে, সেখানে চোখের পানি হয়ে পড়ে মূল্যহীন। ইহাম শেখের কথাগুলো যেন বিষ হয়ে ছড়িয়ে পড়ে ইব্রাহিম শেখের হৃদয়ে। ব্যথাতুচ্ছকে তাকিয়ে থাকেন ভাইয়ের দিকে। ছোটবেলা থেকে যাকে স্নেহে ভালোবাসায় আদরে বড় করে তুলেছেন, নিজ হাতে খাইয়েছেন, পড়িয়েছেন, মানুষ করেছেন, উচ্চতর শিক্ষার জন্য বিদেশ পাঠিয়েছিলেন, যেন তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়, যেন সে হয়ে ওঠে পরিবারের গর্ব। কিন্তু আজ সে ইব্রাহিম শেখের গলায় যেন কিছু আটকে যায়, কথাগুলো বেরোতেই চায় না। কষ্টে, অপমানে, বিষণ্ণতায় ভেঙে পড়েন তিনি। একগাল দীর্ঘশ্বাস ফেলে বলতে পারেন কেবল, কেন করলি এমন ইহাম? তুই তো আমার একমাত্র ভাই ছিলি। কিসের অভাব ছিল আমাদের? কিছু তো বাকি রাখিনি তোর জন্য। তাহলে কেন এমন পথে এলি? কেন এমন প্রতারণা করলি? তার কণ্ঠে ভার হয়ে আসে। আয়াতের কথা একটা বারও ভাবলি না? সে মা হারা মেয়ে, যার দুনিয়া জুড়ে ছিল শুধু বাবা। তুই তাকে এমনভাবে ভেঙে দিলি। তুই তো জানতিস তোর মেয়ে তোকে কতটা ভালোবাসত। আমরা যতই থাকি তুই ছিলিস তার সবচেয়ে বেশি। কত রাত মা ছাড়া বাবার জন্য কেঁদেছিল। তুই তুই মেয়েকে ফেলে বিদেশে থাকতি। ইব্রাহিম শেখের কথায় অনুভবের হৃদয়ে যেন এক জ্বর উঠে যায়। কেউ না জানুক, কেউ না বোঝুক, তবুও তার অন্তরের সেই গভীর ক্ষত আজও প্রতিনিয়ত কাটার মতো বেঁধে দেয়। পুরনো স্মৃতিগুলো যখন মনে পড়ে, বুকের উপর যেন পাথরের মতো ভার নেমে আসে। সব কিছু এলোমেলো করে দেয়, হৃদয়টাকে ছারখার করে তোলে। সেই চোখ বন্ধ করে আর চোখের পর্দায় বেশি ওঠে সেই বলতে না পারা মুহূর্তগুলো। মাহারা ছোট্ট আয়াত যখন কাঁদত মায়ের জন্য, বাবাকে খুঁজত, কিন্তু সে বাবা সে রক্তের সম্পর্ক নির্দয়ভাবে একরাশ বেইমানি করে নিঃসঙ্গতা রেখে পরদিনে পাড়ি জমিয়েছিল বিদেশের মাটিতে। পিছনে ফেলে গিয়েছিল সব দায়িত্ব, ভালোবাসার এক অসহায় শিশুকে। ইহাম শেখ মাথা তুলে ইব্রাহিম শেখের দিকে তাকিয়ে বলে ওঠে, সব থেকেও আমি তোমার থেকে পিছিয়ে ছিলাম ভাইজান। তোমার নাম দাম খ্যাত ছিল, কিন্তু আমার কি ছিল? কিছুই না। তবে আজ সব আমার আছে, নাম আছে, খ্যাতি আছে। তবে আমার মেয়েকে আমি বাবা হিসাবে ভালোবাসি। এমনকি মেয়ের নিরাপত্তার জন্য আমি অনুভবের সাথে বিয়েও দিয়েছি। বাবার মুখে ভালোবাসি কথা শুনে আয়াত তাচ্ছিল্য হাসে। অনুভব এবার জাফর খানের দিকে তাকিয়ে বলে, শিরিন মেয়েটাকে মারলেন কেন? তার কী দোষ ছিল? জাফর খান কাঁপে অনুভবের কণ্ঠ শুনে। অনুভবকে চিনলেও তার এই জগৎ সম্পর্কে ধারণা ছিল না। হাওয়ায় ভেসে ওঠে একটা নাম, শুনতো আদমান কায়েস। কিন্তু এই যে সে আদমান কায়েস, সেটা গুণাক্ষরেও টের পায়নি যেন। ইহাম শেখ একবার তাকে বলেছিল, আদমানকে কেউ না জানলেও সে জানে। তাহলে সে ইঙ্গিত দিয়েছিল। জাফর খান সেই বিষয়টা নিয়ে মাথা ঘামায়নি। জাফর খান থেকে কোনো জবাব না পেয়ে রাশভারী কণ্ঠে বলে, কি হলো বলুন? যা প্রশ্ন করা হয়েছে ঠিকঠাক জবাব দিন। মেয়েটার কাছে আমাদের কারো কিছু ভিডিও ক্লিপ ছিল, আমি রফিককে বলেছিলাম। গীর্ণ কণ্ঠে বলে, তাই বলে মেয়েটাকে একেবারে রেস্টুরেন্টের সামনে তাসবির কেন ছেলেটাকে মেরেছিল? ও তো একটা বেইমান প্রতারক ছিল। আমাদের দলে কাজ করে আমাদের পিছন থেকে চুরি বসাতে চাই। আমাদের দলে কাজ করে আমাদের বিরুদ্ধে সকল স্টেটমেন্ট দিতে চাই। তাই তো সেই বিষ কাটাকে উফরে ফেলেছে। সেই দিনে সেই রেস্টুরেন্টের বাহিরে হট্টগোল এখনও কারো স্মৃতি থেকে মুছে যায়নি। হঠাৎ করেই সেখানে গুলির শব্দে মানুষের ভিড় জমে গিয়েছিল।
রেস্টুরেন্টের সামনে একটি ছেলের মৃতদেহ পাওয়া গিয়েছিল। প্রথম দিকে সিসিটিভি ফুটেজ দেখে তেমন কিছুই বুঝতে পারিনি। ক্যামেরার কোণ, আলো আর মুখ ঢাকা থাকার কারণে অপরাধীকে চিহ্নিত করা মুশকিল হয়ে পড়েছিল। তবে এক জায়গায় ভিডিওটা থামিয়ে আচমকাই অনুভবের চোখ আটকে যায়। একটা ছোট খুঁটিনাটিতে একটা ট্যাটু। হ্যাঁ, অপরাধীর হাতে একটা স্পষ্ট ট্যাটু ছিল। আর তখনই সন্দেহ গিয়ে পড়ে তাসবির খানের দিকে। তাসবির নামটি বহুদিন ধরেই কুখ্যাত ছিল। বাবার প্রভাব, প্রতিপত্তি, টাকা পয়সা আর ক্ষমতার জোরে সে আইনের চোখে ধুলো দিয়ে বহুবার রক্ষা পেয়েছে। কিন্তু এবার মনে হচ্ছিল সত্যি তার গা বাঁচানোটা সহজ হবে না। ঘটনার দিনে তার ডান হাতের গোড়ায় একটা বাজেভাবে থেতলে গিয়েছিল, যা এখনও পুরোপুরি সেরে ওঠেনি। অনুভব তাসবিরের সব অন্ধকার দিক সম্পর্কে আগেই অবগত ছিল, যা অনুভবের চোখে সহজেই ধরা পড়ে যায়। কয়েক মুহূর্ত নীরবতা নেমে এসেছিল ঘর জুড়ে, যেন বাতাসও থমকে দাঁড়িয়েছে। কিন্তু ঠিক তখনই অনুভব এক প্রশ্ন ছড়ে দেয়, যা পুরো ঘরটাকে কাঁপিয়ে তোলে। নিজের মেয়ের নিরাপত্তা দিতে পারেননি আপনি, ইহাম শেখ। আপনার গড়া কালো জগতেই সে ঢুকে পড়েছিল। সেও আপনার এই কালো জগতের শিকার হয়েছিল। গড় নিস্তব্ধ। সবাই তাকিয়ে ইহামের দিকে। অনুভবের কণ্ঠে ছিল তীক্ষ্ণ ক্ষোভ আর চোখে প্রশ্ন, যার কোনো সহজ উত্তর নেই। ইহাম শেখ থমকে গেলেন। কিছুক্ষণ চোখ নামিয়ে রইলেন নিঃশব্দে। অনুভবের মুখোমুখি হওয়ার সাহস যেন জোগাড় করছিলেন। রাতে নিজের মেয়েটিকে প্রথমে চিনতে পারেননি তিনি, অথচ পরক্ষণে চেনা মুখটা স্পষ্ট হয়ে উঠেছিল। কিন্তু নিজের নিরাপত্তার কথা ভেবে, নিজের স্বার্থ রক্ষায় তিনি চুপ করে গিয়েছিলেন। মেয়েটি যে তারই রক্ত। কণ্ঠটা তখন কেঁপে উঠল। দৃঢ়স্বরে বললেন ইহাম শেখ, আমি আয়াতকে স্বইচ্ছায় কিডন্যাপিং করাইনি। এ ব্যাপারে আমি সত্যি অবগত ছিলাম না। একটু থেমে নিঃশ্বাস নিয়ে চোখ নামিয়ে বললেন, তবে হ্যাঁ, এই অন্ধকার জগতের সাম্রাজ্য আমার হলেও এসব খুঁটিনাটি জাফর খান বহু বছর ধরে দেখছে। সব কিছু তার নজরদারিতেই হয়েছে। অনুভব তার কপাল প্রসারিত করল। ব্রজরা আপনা আপনি কুঁচকে যায়। জাফর খান ইহাম শেখের মেয়েকে তো অবশ্যই চিনত। সেই হিসেবে জাফর খানের সাহস হবে না আয়াতকে কিডন্যাপিং করা। অনুভবের জাফর খানের দিকে তাকিয়ে বলল, বল, কেন ধরেছিস আয়াতকে? জাফর খান কাঁপা কাঁপা হাত ধরে বলল, আমি তো ধরিনি। লাস্ট দুটো মেয়ের কম ছিল, আর সেটা লিয়া নামের মেয়েটা আমাকে অ্যারেঞ্জ করে দিয়েছিল। আমাকে মেয়ে দুটো দিয়ে সে চলেও গিয়েছে। এবার অনুভবের বুঝতে বাকি নেই আয়াতকে কিডন্যাপ করার পরিকল্পনাটি ছিল লিয়ার। চোখে মুখে তীব্রতা, তবে আপাতত লিয়ার চ্যাপ্টার আপাতত বন্ধ। সে টেবিলের উপর রাখা কিছু কাগজ হাতে তুলে নেয়। পুরনো বিবর্ণ ফাইল, নাসরিন শেখের মামলার ফাইল। এক ঝলকে ফাইলের কিছু পৃষ্ঠা উল্টে সে চোখ তুলে তাকায় ইহান শেখের দিকে। তার কণ্ঠে আবার এক সিলতে বিস্ময় শান্তি। তাহলে বলুন ইহাম শেখ, নাসরিন শেখকে আপনি কেন হত্যা করেছিলেন? গড়ের বাতাস হঠাৎই পারি হয়ে ওঠে। মুহূর্তে যেন বজ্রপাতের শব্দের মতো অনুভবের প্রশ্নটি ছড়িয়ে পড়ে চারদিকে। ইব্রাহিম শেখ আর আয়াত হতবাক হয়ে তাকিয়ে থাকে ইহানের দিকে। চোখ দুটো বিস্ফোরিত, মুখে কোনো কথা নেই, শুধু স্তব্ধতা। ইহান শেখ স্তব্ধ। তার মুখের রং বদলে যায়। অজান্তে গলায় শুকনো ডোক গেলেন তিনি। কপাল বেয়ে গড়িয়ে পড়ে গামের ফোঁটা। চেয়ারটা যেন হঠাৎই খুব অস্বস্তিকর হয়ে ওঠে। কেউ কিছু বলে না, যেন পুরনো গড়টাই অতীত কোনো ভয়াবহ স্মৃতির গহ্বরে তলিয়ে যাচ্ছে। এত বছর পর এমন একটা পুরনো ঘটনা যেন নতুন করে সামনে এসে দাঁড়িয়েছে। অতীতের বিভীষিকাগুলো ঘন কালো মেঘের মতো ভেসে আসছে, আর একে একে খোলস ছেড়ে বেরিয়ে আসছে সে হারিয়ে যাওয়া রহস্যগুলো, যেগুলো বহু বছর আগে চাপা পড়ে গিয়েছিল নীরবতার আড়ালে। আয়াতও যেন অবাকের শীর্ষে। তার মামা তাকে বলেছিল তার মায়ের মৃত্যুর রহস্য আছে, কিন্তু তার মায়ের খুনি যে তারই বাবা, কথাটা যেন তার কলিজাকে এপড় ওপড় করে দেয়। হৃদয় বিদারক চাহনিতে তাকিয়ে থাকে শুধু, যেন প্রাণহীন দেহ। অনুভব সোয়াল শক্ত করে কিছু কাগজ ও ছবি টেবিলের উপর রেখে বলে, কি হলো বলুন, কেন মেরেছিলেন নাসরিন শেখকে? ইহাম শেখ টেবিলের উপর চোখ রাখে। নীরব গড়টিতে হঠাৎই যেন থমকে যায় সময়। একে একে সমস্ত সত্যের পর্দা সরে যেতে থাকে। আজ তার চারপাশে সব রাস্তাই যেন বন্ধ হয়ে গেছে। নিজেকে রক্ষা করার আর কোনো উপায় নেই। শরীরের ভেতর শীতল কম্পন ছড়িয়ে পড়ে। এক পলকে মেয়ের দিকে তাকায়। আয়াতের চোখে ঘৃণার ছায়া স্পষ্ট। বাবার প্রতি এমন তীব্র দৃষ্টিতে তাকাতে সে আগে কখনো দেখেনি। ইহাম শেখের বুঝতে আর বাকি রইল না। অনুভব তার সকল দ্বার বন্ধ করে এবার মাঠে নেমেছে, আর তার পথ বন্ধ করার জন্য কোনো কসুর করছে না। তাই এবার আর বনিতা না করে মুখ খুলে বলল, নাসরিন শেখ আমার বিরুদ্ধে কোর্টে লড়ছিল।
তখনও সে ডেভিড ম্যাক সম্পর্কে কিছুই জানতো না। তবে যেদিন জানতে পেরেছিল সেদিনই আমি তাকে এই দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছি। ইহামের কথায় যেন বজ্রাঘাত হয় আয়াতের মনে। সে কাঁপতে কাঁপতে দুপা পিছিয়ে যায়। এত বড় সত্য সামনে এসে দাঁড়াবে সে কখনো কল্পনাও করেনি। দুচোখ টলমল করে ওঠে, যেন দৃষ্টি ভরে গেছে বিষে। নিজের বাবাকে এমন রূপে দেখে সে স্তব্ধ। অনুভব এবার ঠান্ডা কণ্ঠে বলে উঠল, তাহলে এই ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে ইহাম শেখের সঙ্গে একটি ফরেনার তরুণীর ঘনিষ্ঠ মুহূর্ত। গভীর সম্পর্কের ছাপ ফুটে উঠেছে প্রতিটি প্রেমে। ইহাম একটু থেমে ছবিগুলোর দিকে তাকিয়ে বলল, সে আমার প্রথম স্ত্রী। বিদেশে ইউনিভার্সিটিতে পড়ার সময় আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলাম। ইব্রাহিম শেখ আর আয়াত যেন একের পর এক আঘাতে নিঃশেষ হতে বসেছে। সমস্ত পৃথিবীটা যেন হঠাৎ করেই পাল্টে গেছে। যাকে তারা জানত তার এক এক করে অজানা মুখোশ উন্মোচিত হতে থাকে। সত্য যখন বেরিয়ে আসে তখন তা এক একটি ক্ষুরদার অস্ত্র, আর আজ সেই অস্ত্রে ক্ষতবিক্ষত সবাই। ইব্রাহিম শেখ চকিতে নজরে বলে, তাহলে নাসরিনকে বিয়ে কেন করেছিলি? তুই তো বলেছিলি ভালোবেসে বিয়ে করেছিস, তাই আমি সব মেনেও নিয়েছিলাম। তাহলে সেসব মিথ্যে ছিল। নাসরিন আর আমার প্রেম থাকলেও নাসরিনের প্রতি আমার কোনো কালেও ভালোবাসা ছিল না। আমি আগে থেকে বিবাহিত ছিলাম। বিয়েটা এক প্রকার বাধ্য হয়ে করতে হয়েছিল। আমাদের বিয়ের কাহিনী সকলে যেটা জানতো সত্য সেটা ছিল না আসলে। নাসরিন আমাকে ভালোবাসত, এটা সত্যি। আয়াত আর নিজেকে সামলাতে পারে না। হাউমাউ করে কেঁদে ওঠে সে, যেন বুকের গভীর থেকে উঠে আসা কান্নায় সমস্ত আকাশ বাতাস কেঁপে ওঠে। সমস্ত ঘটনা যেন এক ছুরি হয়ে বারবার বিদ্ধ করছে তার অস্তিত্বকে। আয়াত, তুই মিথ্যে ছিলি। তোর কেউ ছিল না কখনো, কেউ না। তোকে কেউ ভালোবাসেনি নিঃস্বার্থভাবে। সবাই ছিল কেবল স্বার্থপর, নিজের লাভের জন্য, নিজের প্রয়োজনের জন্য। আজ সে ভয়ঙ্কর সত্য উদ্ঘাটিত হয়েছে, তার মায়ের খুনি আর কেউ নয়, তারই বাবা। যে মানুষটিকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করতে ভালোবাসত, যে তার পৃথিবীর মূল ভিত্তি ছিল, সেই তিনি এতটা অমানুষ হতে পারেন তা ভাবতে গা শিউরে ওঠে। আজ আয়াতের বড় একা লাগে, বড় অসহায়। সমস্ত সম্পর্ক যেন ভেঙে চুরমার হয়ে গেছে এক নিমিষে। বুকের মধ্যে জমে থাকা কান্না আর যন্ত্রণা যেন আর সইতে পারছে না সে। চোখের জলে তার হৃদয়ের সমস্ত ভার জড়ে পড়ছে। তবুও কিছুতেই হালকা লাগছে না, কারণ সত্যটা এতটাই ভয়াবহ, এতটাই বিভীষিকাময় যা কোনো কল্পনাকেও হার মানায়। ইহাম শেখ মেয়ের দিকে তাকিয়ে বলে, নাসরিনের অতি আমার ভালোবাসা না থাকলেও আমার মেয়ের প্রতি ছিল আমার ভালোবাসা, এটা সত্যি। ইহাম শেখ আয়াত বলে, মারে, তোর এই পাপি বাবাটাকে ক্ষমা করে দিস। আমি কখনোই ভালো স্বামী বা কখনোই ভালো বাবা হতে পারিনি। আয়াত কান্নারত কণ্ঠে ঠিকমতো কিছু বলতেও পারছে না, তবুও কাঁপা কণ্ঠে অস্পষ্টভাবে বলে, তুমি কখনোই আমার ভালো বাবা ছিলে না। অন্ধের মতো আমি আমার বাবাকে ভালোবেসেছিলাম। আমি আমার যে বাবাকে ভালোবেসেছিলাম সেটা তুমি ছিলে না। তুমি তো একজন খুনি, যে কিনা আমার নির্দোষ মাকে খুন করেছ। মেয়ের বয়সী হাজারো মেয়েকে তুমি নিজের স্বার্থে বিদেশে পাচার করেছ। কত মাকে তুমি কাঁদিয়েছ, কত মায়ের আহাজারি এবং অভিশাপ তোমার কাঁধে। তুমি শুধুমাত্রই পাপী। তুমি কাঁদিয়েছ শত শত মাকে। তাদের সন্তানেরা আর ফিরে আসেনি। তাদের বুক ফাটা আর্তনাদ, অভিশাপ আজ তোমার কাঁধে চেপে আছে। তুমি শুধু একজন পাপী, একজন শয়তান। আমি যাকে বাবা বলে জেনেছিলাম, যাকে আমি প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, তিনি ছিলেন ইহাম শেখ। কিন্তু তুমি তো সে মানুষটা নও। তুমি ছদ্মবেশী এক পশু, ডেভিড ম্যাক। একজন আতঙ্ক, যার পদচারণায় মানুষ কাঁপে, যার ভয়ে কেউ নিশি রাতেও নিঃশ্বাস নিতে সাহস পায় না। তোমার অস্তিত্বই এই পৃথিবীর জন্য অভিশাপ। নিজের মেয়ের মুখে এমন কথা শুনে ইহাম শেখ যেন মুহূর্তেই আগুনের জ্বলনির মতো জ্বলে উঠলেন। এক ঝটকায় যেন কেঁপে উঠল তার অস্তিত্ব। ভিতরটা তোলপাড় করে দিল অনুশোচনার ঢেউ। আজ এতদিন পর যেন জীবনের ভুলগুলোর হিসেবের খাতা নিজে থেকেই খুলে বসেছে। প্রতিটি ভুল, প্রতিটি অন্যায় আজ একসঙ্গে চিৎকার করে বলছে, ক্ষমতার জোরে সত্য কখনোই চাপা থাকে না। সত্য জয় একদিন হবেই হবে। একসময় নিজামুদ্দিনকে ইহাম শেখ বলেছিলেন, যে চলে যায় সে কি আর ফিরে আসে? সে কথাটাই আজ যেন নির্মম সত্য হয়ে ফিরে এসেছে তার জীবনে। আজ সকল রহস্যর পর্দা সরিয়ে যেন নতুন করে ফিরে এসেছে। নাসরিন শেখের মৃত্যু আজ আর নিছক একটি ঘটনা নয়, বরং এক বিস্ফোরণ, যা উন্মোচন করে দিয়েছে অতীতের সব গোপন তথ্য। আজ ইহাম শেখ যেন অনুতপ্ত তার এক অসহ্য আগুনে পুড়ে ছারখার হচ্ছেন।
নিজের মেয়ের মুখে উচ্চারিত ওই কথাগুলো যেন জীবনের সব পাপ, সব অন্যায়ের শাস্তির চেয়ে ভয়ঙ্কর। ইব্রাহিম শেখ যেন নিজের অস্তিত্বই আর ধারণ করতে পারছেন না। ভাইয়ের প্রতি ভালোবাসা, বিশ্বাস সব কিছু মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ভাইয়ের অপকর্মে যেন নিজেকে অপরাধী মনে হচ্ছে তার। সম্মান, গর্ব সব লজ্জার গহ্বরে তলিয়ে গেছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে ইহামকে শিখে নিয়ে যাওয়া হয়, আর ইব্রাহিম শেখ নির্বাক দাঁড়িয়ে থাকেন, চোখে মুখে অনুতাপের ছায়া, যেন ভেঙে পড়েছেন ভিতর থেকেই। অনুভব ড্রাইভারকে ফোন করে। ড্রাইভার আসতেই সে বাবাকে গাড়িতে তুলে দেয় এবং বলে দেয় তাকে বাড়ি পৌঁছে দিতে। তারপর অনুভব আয়াতকে নিয়ে তার গাড়িতে উঠে বসে। অনুভব আয়াতের দিকে তাকায়। তার চোখে ভয়ানক এক শূন্যতা। কোনো প্রশ্ন নেই, কোনো অভিযোগ নেই, শুধু অস্পষ্ট এক গভীর বেদনা, যে যেন একটা জীবন্ত মূর্তি, একটু ছোঁয়াতেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আয়াত চুপচাপ সামনের দিকে তাকিয়ে থাকে। চারপাশে কি হচ্ছে কিছুই যেন টের পায় না। অনুভব মৃদু স্নেহে তার মাথায় হাত রাখে। সেই স্পর্শে আয়াত একটু নড়ে ওঠে। সে নিঃশব্দে অনুভবের চোখের দিকে তাকায়। মুহূর্তের মধ্যেই তার চোখে জলের ঢল নামে। তারপরও কোনো কিছু না ভেবেই বুক ফাটিয়ে কাঁদতে শুরু করে। এই কান্না কোনো সাধারণ কান্না নয়, এক মা হারানো নিঃস্ব মেয়ের হৃদয় বিদারক আহাজারি, যার হৃদয়টা এতদিন ধরে বিশ্বাসে ভরপুর ছিল, আর আজ তার নির্মম বিশ্বাসঘাতকতায় ক্ষত বিক্ষত। আয়াত হঠাৎই অনুভবের বুকের উপর একটা ঘুষি মারে, যেন নিজের ক্ষোভ, দুঃখ সব কিছু এক মুহূর্তে উকড়ে দেয় সে। আমার কখনো কেউ ছিল না অনুভব ভাই, কাঁপা গলায় চিৎকার করে বলে সে। কেউ কোনোদিন আমাকে ভালোবাসেনি, সব মিথ্যে ছিল, এমন এক মিথ্যে যা আজ আমাকে নিঃশেষ করে দিল। আয়াতের এই আর্তনাদ যেন বাতাস কাঁপিয়ে তোলে, আর অনুভব স্থির চোখে তাকিয়ে থাকে তার দিকে। কোনো সান্ত্বনাই যেন যথেষ্ট নয় এই মুহূর্তে। অনুভব আয়াতের দুগাল ধরে মাথা উঁচু করে নেয়। আয়াতের গাল বেয়ে জল গড়িয়ে পড়ে। অনুভব হাতের বুড়ো আঙ্গুল দিয়ে চোখের কোনা মুছতে মুছতে বলে, একদম না, বলছি তো, কাঁদবি না একদম। পরিস্থিতি যেমনই হোক না কেন ভেঙে পড়বি না। আমি তোর সাথে ছায়ার মতো আছি, চিলাম আর মরার আগ পর্যন্ত থাকবো। তারপর অনুভব আয়াতের হাত নিজের হাতে নিয়ে শক্ত করে ধরে বলে, এই যে তোর হাত আমি ধরেছি আজ, আর কখনোই ছাড়ছি না, আমৃত্যু পর্যন্ত তুই আমার। পিঙ্কি প্রমিস। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে ভালোবাসার মৌসুম। এটা গল্পের 11তম পর্ব। পরবর্তী অংশে শেষ করে দেওয়া হবে। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।